ভারতের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি ঠিক তাই ঘটল এবার। একেবারে ক্ষমতাশালী প্রধান নির্বাচন কমিশনার, তাকে তার পদ থেকে সরানোর জন্য সংসদে একটা প্রস্তাব আনা হলো। এটা কিন্তু শুধু একটা রাজনৈতিক চাল ছিল না, এটা ছিল আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থার এক বিরাট পরীক্ষা। হ্যাঁ, ঠিকই শুনছেন। একজন সিইসি যিনি পদে আছেন, তার বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন। এমনটা আগে কখনো হয়নি ভারতে। কিন্তু আসল প্রশ্নটা হলো, কেন? মানে এমন কি ঘটল যে ১৯৩ জন সাংসদ একজোট হয়ে ভারতের প্রধান নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এত বড় একটা পদক্ষেপ নিতে গেলেন? আচ্ছা চলুন, তাহলে এবার একটু গভীরে যাওয়া যাক। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে ১০ পাতার ইমপিচমেন্ট নোটিশ দেয়া হয়েছিল, তাতে ঠিক কি অভিযোগ ছিল? দেখুন, ১৯৯৩ জন সংসদের আনা প্রস্তাবে মোট ৭টা বড় অভিযোগ আনা হয়েছিল। তাদের মূল কথা ছিল যে তিনি নাকি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন, ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বহু নাম বাদ দিয়েছেন, আর ক্ষমতার অপব্যবহার তো আছেই। যেমন ধরুন, বড় বড় অফিসারদের যখন তখন বদলি করে দেওয়া। আর সব অভিযোগের মধ্যে যে সংখ্যাটা শুনে সবাই চমকে গিয়েছিল, সেটা হলো এইটা, ৯১ লক্ষ। ভাবা যায়, শুধু পশ্চিমবঙ্গেই নাকি প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। এই একটা সংখ্যাই কিন্তু পুরো বিতর্কটাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। কিন্তু কথা হলো, একজন চিফ ইলেকশন কমিশনারকে তার পদ থেকে সরানো কি এতটাই সোজা? না, একেবারেই না। চলুন, এই সাংবিধানিক প্রক্রিয়াটা আসলে কতটা জটিল সেটা একটু বুঝে নেওয়া যাক। আসলে সিইসিকে সরানোর যে নিয়ম, সেটা দ্য জাজেস ইনকোয়ারি অ্যাক্ট ১৯৬৮ অনুযায়ী চলে। মানে এই আইনটা মূলত সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের সরানোর জন্য তৈরি। আর ঠিক ততটাই কঠিন প্রক্রিয়া একজন চিফ ইলেকশন কমিশনারের জন্যও রাখা হয়েছে। পুরো ব্যাপারটা মোট ৬টা ধাপে হয়। প্রথমে লোকসভার অন্তত ১০০ জন বা রাজ্যসভার ৫০ জন এমপির সই করা একটা নোটিশ জমা দিতে হয়। এরপর স্পিকার বা চেয়ারম্যান ঠিক করেন যে প্রস্তাবটা আদৌ গ্রহণ করা হবে কিনা। যদি গ্রহণ করা হয়, তখন একটা ৩ সদস্যের কমিটি তৈরি হয় তদন্তের জন্য। সেই কমিটি রিপোর্ট জমা দেয়, আর রিপোর্টে যদি অভিযোগ সত্যি বলে প্রমাণ হয়, তাহলে সংসদের ২ হাউসেই স্পেশাল মেজরিটিতে প্রস্তাবটা পাস করাতে হয়। সব শেষে রাষ্ট্রপতি রিমুভাল অর্ডার সই করলে কাজ শেষ। কিন্তু মজার ব্যাপার হল, এই প্রস্তাবে তো প্রয়োজনীয় সংখ্যার থেকেও বেশি সংসদের সমর্থন ছিল। তাহলে কি এমন হলো যে প্রস্তাবটা শেষ পর্যন্ত টিকলই না? চলুন, রহস্যটা ভেদ করা যাক। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, লোকসভায় দরকার ছিল ১০০টা সই, জমা পড়ল ১৩০টা, আর রাজ্যসভায় ৫০টার বদলে জমা পড়ল ৬৩টা। মানে ২ হাউসেই কিন্তু প্রয়োজনের চেয়ে অনেক বেশি সমর্থন ছিল। এত কিছুর পরেও প্রস্তাবটা কিন্তু খারিজ হয়ে গেল। আর কিভাবে খারিজ হলো, সেটাই সবচেয়ে অবাক করার মতো। সাংসদ সাগরিকা ঘোষ যেমনটা বলেছেন, অভিশংসনের নোটিশটি মাত্র ২ লাইনে প্রত্যাখ্যান করা হয়েছিল, কোনো কারণই দেখানো হয়নি। কোনো কারণ না দেখিয়েই এত বড় একটা প্রস্তাব খারিজ করে দেওয়া হলো, এটাই ছিল বিরোধীদের মূল ক্ষোভ। তো এখন কি হবে? বিরোধীদের হাতেই বা আর কি রাস্তা খোলা আছে? আর এ পুরো ঘটনাটা থেকে যে বড় বিতর্কটা শুরু হলো, সেটারই বা কি হবে? চলুন সেটাই দেখি। প্রস্তাবটা বাতিল হওয়ার পর বিরোধীদের হাতে খুব বেশি অপশন কিন্তু নেই। এক, তারা আবার লোকসভায় নতুন করে প্রস্তাব জমা দিতে পারে। ২, স্পিকারের এই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে পারে। আর ৩ নম্বর রাস্তাটা হলো সিইসির ওপর একটা নৈতিক চাপ তৈরি করা, যাতে তিনি নিজেই সরে দাঁড়ান। এই পুরো ঘটনাটা আমাদের কর্তৃত্ব বা অথরিটির দুটো দিক নিয়ে ভাবতে বাধ্য করে। একটা হলো ফর্মাল অথরিটি, মানে পদের জোরে যে ক্ষমতাটা পাওয়া যায়। আর আরেকটা হলো মরাল অথরিটি বা নৈতিক কর্তৃত্ব, যেটা কোনো পদ দিয়ে পাওয়া যায় না, বরং নিজের কাজ, সততা আর মানুষের বিশ্বাস দিয়ে অর্জন করতে হয়। আর বিরোধীদের যুক্তিটা ঠিক এখানেই। তারা বলছে জ্ঞানেশ কুমারের হয়তো ফর্মাল অথরিটি বা আনুষ্ঠানিক ক্ষমতাটা এখনও আছে, কিন্তু ১৯৩ জন সাংসদ যখন তার বিরুদ্ধে অনাস্থা দেখাচ্ছেন, তার মানে তিনি তার মরাল অথরিটি বা নৈতিক কর্তৃত্ব হারিয়ে ফেলেছেন। আর এটাই আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়।
যখন দেশের কোনো বড় সাংবিধানিক প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ক্ষমতা আর তার নৈতিক কর্তৃত্বের মধ্যে একটা ফারাক তৈরি হয়, তখন সেটা আমাদের গণতন্ত্রের জন্য কতটা ঝুঁকের, এর প্রভাব ঠিক কতটা সুদূর প্রসারী হতে পারে?